নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুদের কেমন লাগছে আমার গল্পগুলি অবশ্যই জানার ইচ্ছে রইল। আজকে আমার নিবেদনে থাকবে আবার একটা ভূতের গল্প। গল্পগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজকের গল্প জয়দীপ চক্রবর্তীর স্কুলের টানে। রামগোপালপুর জায়গাটা সম্পর্কে মনে মনে একটু দুশ্চিন্তাই ছিল সোমনাথের। এক বাড়ি থেকে যাতায়াত করার মতো দূরত্বে জায়গাটা নয়, তার ওপর এদিকে আগে কখনো আসা হয়নি তার। জায়গাটা গ্রাম না শহর, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ আদৌ চলনশীল কিনা কিছুই জানা ছিল না। আসলে কাউন্সেলিংয়ের সময় খানিকটা ঝোঁকের মাথাতেই রামগোপালপুর হাই স্কুলের নামটা বেছে নিয়েছিল সোমনাথ। এছাড়া তার হাতে খুব একটা ভালো বিকল্পও ছিল না আর। প্যানেলের শেষের দিকে নাম থাকায় ভালো ভালো স্কুলগুলো আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল। এই স্কুলটা বাদ দিলে বাকি যে কটা স্কুল পড়েছিল তার সবকটাই একেবারে সেই সুন্দরবনে। সোমনাথের বাবা অবশ্য বলেছিলেন, ঘর বাড়ি ছেড়ে ওই অত দূরে একলাটি পড়ে থাকার কোনো দরকার নেই সোমনাথ। খেটে খুটে সামনের বছর আবার পরীক্ষায় বসে বরং কাছাকাছি কোনো স্কুলে চাকরি পাওয়াটা যদি সম্ভব হয়। সোমনাথকে তিনি সেই চেষ্টাই করতে বলেছিলেন। সোমনাথ কথা শোনেনি। আসলে এই বাজারে চাকরি পাওয়া তারপর ছেড়ে দেওয়ার মতো সাহস তার হয়নি। রামগোপালপুরে এসে অবশ্য সোমনাথের অস্বস্তি কেটে গেল। জায়গাটা শহর থেকে দূরে বটে, তবে অজপাড়াগা মোটেই নয়। রাস্তাঘাট এখানে যথেষ্ট ভালো, হাট বাজার দোকানপাটেরও কোনো অভাব নেই। এমনকি বিদ্যুৎ ও টেলিফোনের লাইনও এই গ্রামে এসে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। সোমনাথের সবচেয়ে ভালো লেগে গেল স্কুলটা। প্রায় শতাব্দী প্রাচীন স্কুলটার এলাকায় বেশ নামডাক আছে। স্কুলের বিল্ডিং টিল্ডিংগুলোও বেশ বড়সড়। স্কুল কম্পাউন্ডের মধ্যে ভারী সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, আর স্কুলের পিছনে রয়েছে একটা মস্ত পুকুর। স্কুলের উত্তর দিকে খেলার মাঠ, আর মাঠের ওপাশে আম কাঁঠালের বিশাল বাগান। এখানে চাকরি করার সমস্যা বলতে একটাই, তা হলো সোমনাথের থাকার জায়গা। রামগোপালপুর বর্ধিষ্ণু অঞ্চল হলেও আদপে তো গ্রামই, কাজেই ভাড়ায় বাড়ি পাওয়াটা এখানে বেশ মুশকিল। তবে যেদিন চাকরিতে যোগ দিতে এলো সোমনাথ, তার এই সমস্যাটাও সহজেই মিটে গেল। স্কুলের প্রধান শিক্ষক বিনয়বাবু মানুষটা বেশ অমায়িক। সোমনাথের সমস্যার কথা শুনে তিনিই প্রস্তাব দিলেন যে স্কুলেরই একটা ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে দিব্যি থেকে যেতে পারে সোমনাথ। সোমনাথ প্রথমটায় একটু দনমনো করছিল, কিন্তু বিনয়বাবু তার সংকোচ কাটিয়ে দিয়ে বলেছিলেন, আরে আমাদের স্কুলে এটা একটা রীতিই বলতে পারো সোমনাথ। এর আগেও ও ঘরে প্রায় 40 বছর কাটিয়েছেন সদানন্দবাবু। বছর তিনেক আগে রিটায়ার করে নিজের দেশ বর্ধমানে ফিরে গিয়েছেন তিনি। তারপর থেকে ফাঁকাই পড়ে আছে ওই ঘরটা। স্বচ্ছন্দে তুমি এখন সেটা দখল নিতে পারো। এরপর আর কথা চলে না। অতএব স্কুলেরই একটা পুরানো ঘরে সদানন্দবাবু পরিত্যক্ত তক্তপোষে নতুন করে বিছানা পেতে ফেলল সোমনাথ। রামগোপালপুরে ক্রমশই সোমনাথ থিতু হচ্ছিল। গ্রামেরই একজন বয়স্ক মহিলা সকালবেলা এসে তার ঘরদোর পরিষ্কার রান্নাবান্না করে দিয়ে যায়।
সোমনাথ তাকে অনেকবার বলেছিল সন্ধ্যের পর আর একবার এসে রাতের রান্নাটাও করে দেওয়ার জন্য, কিন্তু মহিলা কিছুতেই রাজি নয়। তার স্থির বিশ্বাস এই স্কুল বাড়িতে নাকি একাধিক অশরীরীর স্থায়ী বসবাস। কাজেই সন্ধ্যার পর এখানে আসার মতো বোকামি করতে তার একটুও ইচ্ছে নেই। এই লোকগুলোকে দেখলে খুব মজা পায় সোমনাথ। এই একবিংশ শতাব্দীতে কি অদ্ভুত অন্ধ সংস্কারের জালে জড়িয়ে রয়েছে এরা। সোমনাথ নিজে বরাবরেরই ডাকাবুকো ছেলে। ভূত প্রেত দত্তি দানয়ে কোনোদিন কোনো বিশ্বাসই নেই তার। কাজেই স্কুল বাড়িতে প্রেতের অস্তিত্বের গল্প তার মনে রেখাপাত করেনি বিন্দু মাত্র। তবে একটা কথা স্বীকার করতে দ্বিধা নেই তার, এই এত বড় স্কুল চত্বরের এক কোণে একলাটি এই ঘরে থাকতে মাঝে মাঝে একটা অদ্ভুত অস্বস্তি হয় তার মনের মধ্যে। সে অবশ্য জানে যে এই অস্বস্তি আসলে একাকিত্বজনিত এবং আপাতত এর হাত থেকে তার মুক্তিও সম্ভব নয়। সুতরাং তাকে মানিয়ে নিতেই হবে। তবে হ্যাঁ, রাত্রিবেলা মাঝে মাঝে কিছু অদ্ভুত শব্দ কানে আসে তার। কখনো মনে হয় কারা যেন তার আশপাশ দিয়েই ধীর পায়ে চলাফেরা করে বেড়াচ্ছে। মাঝে মধ্যে তারা যেন ফিসফাস করে কথাও বলে নিজেদের মধ্যে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে যেতে স্পষ্ট মনে হয়েছিল সোমনাথের, জ্যোৎস্না রাতের চাঁদের আলোর মধ্যে মিশে গিয়ে কারা যেন খোলা জানালা দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। ধর্মড় করে বিছানার উপর উঠে বসে পড়েছিল সে। কাউকেই অবশ্য চোখে পড়েনি, কিন্তু একটা অদ্ভুত বিপন্নতা বোধ যেন আজকাল তার মনটাকে চেপে ধরে মাঝে মধ্যে। সেও কি তাহলে এই গ্রামের লোকগুলোর মতো ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাসী হয়ে উঠছে নিজের অজান্তেই? একলা থাকতে থাকতে তার সাহসী মনটাও কি দুর্বল হয়ে পড়ছে ক্রমাগত? নিজের অস্বস্তি কাটানোর জন্যই একদিন অফ পিরিয়ডে বিনয়বাবুর ঘরে বসে তাকে সরাসরি জিজ্ঞেস করল সোমনাথ, স্যার, আপনি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ অবাক হয়ে জিজ্ঞেস করলেন বিনয়বাবু। না, মানে এমনি, আসলে ছেলেবেলা থেকেই ভূতের গল্প এত শুনে এসেছি। বিষয়টাকে একটু হালকা করার চেষ্টা করল সোমনাথ। তোমার কি স্কুলের ওই ঘরটায় থাকতে কোনো অসুবিধে হচ্ছে সোমনাথ? অত্যন্ত সিরিয়াস গলায় তাকে হঠাৎ জিজ্ঞেস করলেন বিনয়বাবু। কেন বলুন তো স্যার? সোমনাথ কৌতূহলী হলো। তার কেন যেন মনে হলো বিনয়বাবুর এই প্রশ্ন তার আড়ালে কি একটা রহস্য যেন লুকিয়ে আছে। আসলে এত বড় স্কুল চত্বর, একেবারে একলাটি থাকো তুমি। আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন স্যার, সোমনাথ বলল। না না, তা ঠিক নয়। তবে আসলে এই স্কুল সম্পর্কে নানা জনে নানা কথা বলে। আমি শুনেছি স্যার। শুনেছ? বিনয়বাবু চুপ করে গেলেন। সোমনাথের কথার পরে আর কোনো কথা বললেন না। সোমনাথই কথা বলল আবার। স্যার, আপনি এসব কথার কোনো গুরুত্ব দেন নাকি? তা কিছুটা দিই বই কি, সোমনাথকে অবাক করে দিয়ে বললেন বিনয়বাবু। সোমনাথ হেসে বলল, আপনি নিশ্চয়ই মজা করছেন স্যার আমার সঙ্গে। না, মজা নয় বলে মাথা নাড়লেন বিনয়বাবু। আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন এত পড়াশোনা করার পরেও, এই 2021 সালে? সোমনাথ বলল, করি হে করি,
বিশ্বাস না করে উপায় নেই বলেই করি। কেন? উপায় নেই কেন? অবাক হয়ে জিজ্ঞেস করল সোমনাথ। থাকবে ওসব কথা। সোমনাথের প্রশ্নটা এড়িয়ে গিয়ে উঠে দাঁড়ালেন বিনয়বাবু। ক্লাসগুলো সামনে থেকে একবার চক্কর দিয়ে আসি। হাজার হোক ক্লাসগুলো ঠিকঠাক চলছে কিনা মাঝে মাঝে দেখে আসাটা আমার কর্তব্য। আর এই স্কুলে কর্তব্যে গাফিলতি করার হ্যাপা অনেক। কয়েক জোড়া চোখ সব সময় আমাদের ওপর লক্ষ্য রেখে চলেছে। হে, ফাঁকি দিলে আর রক্ষে নেই। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা রাখলেন বিনয়বাবু। কিছুক্ষণ বোকার মতো চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল সোমনাথ। বিনয়বাবুর মতো মানুষরাও যে কেন এমন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকেন তার কোনো ব্যাখ্যাই খুঁজে পেল না সে। ক্লাস শেষের ঘন্টা পড়তে সোমনাথ তাই ক্লাসরুমের দিকে এগোলো, পরের ক্লাসটা কোথায় আছে তা দেখে নেওয়ার জন্য। সন্ধ্যের পর ঘরের মধ্যে একলা চুপ করে বসেছিল সোমনাথ। এই সময়টায় বড্ড খারাপ লাগে তার। কথা বলার একটাও লোকজন নেই। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর থেকেই এলাকাটা কেমন যেন নিঝুম হয়ে যায়। থমথম করতে থাকে চারদিক। মাত্র দিন 20 হয়েছে এখানে সে এসেছে। স্থানীয় লোকজনের সঙ্গেও তেমন আলাপ পরিচয় এখনো জমে ওঠেনি। সময় কাটানোর জন্য সন্ধ্যের পর মাঝে মাঝে একলা হাঁটতে হাঁটতে সে রামগোপালপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যায়। ওদিকটা বেশ জমজমাট। রাতের খাবারটা মাঝে মধ্যে ওখান থেকেই কিনে নিয়ে চলে আসে। 2-4 জন লোক ইতিমধ্যেই তাকে চিনে গিয়েছে। রাস্তায় দেখা হলে মাস্টার মশাই বলে বেশ খাতির টাতিরও করে। আজও একবার বাইরের দিকে বেরোবে ভেবেছিল সে, কিন্তু তারপর ঠিক যেন ইচ্ছে করল না। আসলে বিনয়বাবুর সঙ্গে কথা হওয়ার পর থেকেই মনটা কেমন যেন একটা অস্বস্তিতে ভরে আছে। চেষ্টা করেও সেই অস্বস্তিটাকে মন থেকে তাড়াতে পারল না সে। রাতের নানান শব্দ আর ফিসফাস আজ যেন তার মনে অন্যরকম একটা সম্ভাবনার মালা গাঁথতে শুরু করলো সন্তর্পণে। বারবার মনে হতে লাগলো এই অঞ্চল, এই স্কুল বাড়ি, এমনকি তার নিজের এই ছোট্ট ঘরখানা, সমস্ত কিছু ঘিরেই একটা অদ্ভুত রহস্য আছে। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দিয়ে তার কিনারা করা যায় না। আজ এইসব কথা ভাবতে ভাবতে জীবনে প্রথমবার সম্পূর্ণ অন্যরকম একটা ভয়ে সোমনাথের গাটা ঝমঝম করে উঠল। আর ঠিক তখনই একটা খ্যানখ্যানে কণ্ঠস্বরে চমকে দরজার দিকে ফিরে তাকালো সোমনাথ। তোমার সঙ্গে একটু আলাপ করতে এলুম হে ছোকরা। বলতে বলতে বৃদ্ধ লোকটি একেবারে সোমনাথের ঘরের মধ্যে এসে দাঁড়ালেন। লোকটির গায়ের রং কালো, একদম শুকনো দড়ির মতো চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল, পরনে হাঁটু পর্যন্ত ধুতি আর চাদর। লোকটিকে যেন একটু চেনাও মনে হলো সোমনাথের, যদিও কোথায় যে দেখেছে সেটা ঠিক মনে করতে পারল না। সোমনাথকে অমন করে তাকিয়ে থাকতে দেখে লোকটি হি করে হাসলেন খানিকক্ষণ। তারপর ব্যঙ্গের সুরে বললেন, চিনলে না তো? আগে না, আমতা আমতা করে জবাব দিল সোমনাথ। ভালো, সেই ভালো, না চেনাই ভালো বলে আবার হাসতে লাগলেন লোকটি। লোকটির কথাবার্তার ধরন একটুও ভালো লাগছিল না সোমনাথের। বিশেষ করে লোকটির চোখের দৃষ্টি তার সঙ্গে একদম মানিয়ে নিতে পারছিল না সে। লোকটির চোখে এমন এক অস্বাভাবিক তীক্ষ্ণতা যে সেদিকে তাকিয়ে থাকা যায় না। মনে হয়
শরীর ভেদ করে যেন সেই দৃষ্টি কোন অতলে সিঁধিয়ে যাচ্ছি, সবকিছু তছনছ করে দিয়ে। তুমি তো বিজ্ঞান পড়াও। লোকটাই আবার কথা বললেন। আগে হ্যাঁ, ভৌত বিজ্ঞান। লোকটির দিকে না তাকিয়েই সোমনাথ জবাব দিল। তা হলোই বা, তার মানেই কি বিশ্ব সংসারের সর্বস্ব জানা হয়ে গিয়েছে তোমার? লোকটির গলায় এবার হালকা ধমক উঠে এলো। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না তো। ভ্যাবাচাকা খাওয়া গলায় সোমনাথ বলল, তোমরা যারা বিজ্ঞানের দুপাতা পড়েছ তারা সকলেই নিজেদের দিগ্গজ ভাবো। যেটুকু জানা গেল তো গেল, আর যা কিছু নিজেরা জানো না তার সব কিছুকেই ধাপ্পা আর কুসংস্কার করে চালিয়ে দেওয়ার মতলব করছো সর্বক্ষণ। আপনি কি বলতে চাইছেন? তুমি তো খুব বিজ্ঞান মনস্ক ভাবো নিজেকে। ভূত প্রেত কিচ্ছু মানো না। আগে না, মানি না। ক্লাসে ক্লাসে ছেলেদেরও তো তাই বলে বেড়াচ্ছ। দেখুন, শিক্ষক হিসেবে ছেলেদের কুসংস্কার থেকে মুক্ত করাটাই আমার কর্তব্য। কোনটা কুসংস্কার? হ্যাঁ, কোনটা কুসংস্কার? এই যে ভূত প্রেত এসবে বিশ্বাস করা। বিশ্বাস করলে ক্ষতিটা কি? ওসব মিথ্যে। ওসব বিশ্বাস করলে মন দুর্বল হয়ে যায়। মন দুর্বল হওয়ার ব্যাপারটা না হয় মানা গেল, কিন্তু ভূত প্রেত মিথ্যে একথা তোমায় কে বললো? আমি জানি। জানি বললেই তো হলো না। আপনি কি বলতে চান? ভূত আছে? আলবাত আছে। দেখুন, আমি বিশ্বাস করি না, বলল সোমনাথ। বোকার মতো কথা বলছো, লোকটি বলতে থাকলেন। ভূত শব্দের অর্থ কি তা তো জানো? আগে হ্যাঁ, এবার অসহিষ্ণু গলায় বলল সোমনাথ। জানো যখন, তাহলে এত সংশয় কেন? হঠাৎ যেন ক্ষিপ্ত হয়ে উঠলেন বৃদ্ধ লোকটি। অতীতকে স্বীকার করে নিতে তোমাদের এত সংকোচ কেন বুঝি না। অতীতকে ভিত্তি করে বর্তমান মাথা তুলবে, এটাই তো কাম্য হওয়া উচিত। অতীত মানেই কি সব ফালতু, সব বর্জনীয়? তাহলে এই আমি, পণ্ডিত মশাই, বিভূতিবাবু বা আমাদের হেডমাস্টার মশাই মহিম মুকুজ্জে, আমরা সকলেই কবে মরে ভূত হয়ে গিয়েছি। তবু এই স্কুলের মায়া কাটিয়ে, এর ভালো মন্দ উপেক্ষা করে কেন স্বার্থপরের মতো চলে যেতে পারলাম না ঊর্ধ্বলোকে? বলতে বলতে ধক ধক করে জ্বলতে লাগলো তার চোখ দুটো, আর ধুতি চাদর চশমা সমেত তার পুরো শরীরটা গুঁড়ো গুঁড়ো হয়ে ঘরের জানলা দিয়ে দরজা দিয়ে উড়ে বাইরে চলে যেতে লাগলো দমকা হাওয়ায়। ঘটনার আকস্মিকতায় একেবারে বোবা হয়ে গেল সোমনাথ। সারা শরীর তার অবশ হয়ে এলো। ঘরের মধ্যে বিজলি বাতি জ্বলছে, তবু ক্রমশ চোখের সামনে অন্ধকারের একটা ভারী পর্দা নেমে এলো। আর চেতনা হারানোর আগের মুহূর্তে সে বৃদ্ধটিকেও শনাক্ত করে ফেলল। বিনয়বাবুর ঘরে তার চেয়ারের পেছনে যে দেওয়াল, সেই দেওয়ালে ছবি টাঙানো রয়েছে থার্ড মাস্টার মশাই হারান চন্দ্র ঘোষের, সঙ্গে তৎকালীন প্রধান শিক্ষক মহিমানন্দ মুখোপাধ্যায়, যাদের দুজনেরই পার্থিব শরীর লয় হয়েছে আজ থেকে অন্তত 40 বছর আগে। চেতনা ফিরে আসার পরেও সোমনাথ বেশ কিছুক্ষণ শরীরে কোনো শক্তি পেল না। হাত পা মাথা সবই যেন একসঙ্গে অসহযোগিতা করতে শুরু করেছে। তার কথায় এক চুলো বোধহয় নড়াচড়া করবে না আর। সোমনাথ অসহায়ের মতো কড়ি কাঠের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল অনেকক্ষণ। তার এত দিনের বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে আজ। নিজেকে নিজেরই যেন অচেনা মনে হচ্ছে এখন।
অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে নিজেকে থিতু হতে দিতে উঠে দাঁড়ালো সোমনাথ। মাথার পিছন দিকটা আর ডান হাতের কনুইটা চিনচিন করে উঠল ব্যথায়। বোতল থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে ঘড়ির দিকে তাকালো সে। রাত 2টো বেজে গিয়েছে। বড় করে নিঃশ্বাস ফেলল সোমনাথ। ভোর হতে আর মাত্র 2-2.5 ঘন্টা বাকি। তারপর আবার আলো ফুটবে চরাচরে। সম্পূর্ণ নতুন একটা দিন শুরু হবে আবার। ঘরটাকে খুব ভালো করে একবার দেখে নিল সোমনাথ। জানালা দিয়ে তাকিয়ে দেখল চাঁদের আলোয় চুপ করে দাঁড়িয়ে থাকা স্কুল বিল্ডিংগুলোকে। তারপর ধীর পায়ে টেবিলটার দিকে এগিয়ে গেল সোমনাথ। রেজিগনেশন লেটারটা লেখার পরেও অনেক কাজ বাকি আছে। সব কিছু গোছগাছ করে ফেলতে হবে এক্ষুনি। সম্ভব হলে বিনয়বাবুর বাড়ি ঘুরে রামগোপালপুর থেকে প্রথম বাসটাই ধরতে হবে কলকাতাগামী ট্রেন ধরার জন্য। দ্রুত চিঠিটা শেষ করে উঠে দাঁড়ালো সোমনাথ। একটা হালকা জুতোর শব্দ খটাস খটাস করে এগিয়ে এসে থেমে গেল তার ঘরের সামনে। চমকে তাকিয়ে সে দেখল মহিমবাবু দরজা আঁকলে দাঁড়িয়ে আছেন তার দিকে চোখ মেলে। পরনে বিনয়বাবুর ঘরের ছবিতে দেখা সেই 8 হাতি ধুতি আর গলাবন্ধ কালো কোট, পায়ে কালো রঙের পামশু। ভয়ে চোখ বন্ধ করে ফেলল সোমনাথ। শীতদাঁড়া বেয়ে বরফের মতো ঠান্ডা স্রোত বইতে শুরু করলো তড়িৎ গতিতে। সোমনাথের মনে হলো তার হৃৎপিণ্ড এবার বোধহয় স্তব্ধ হয়ে যাবে চিরকালের মতো। হঠাৎ ভারী স্নেহের সুরে কথা বলে উঠলেন মহিমবাবু। ভয় পেও না সোমনাথ, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করতে এসেছি। অবাক হয়ে চোখ মেলল সোমনাথ। মহিমবাবু আবার বললেন, হারানবাবু রেগে গিয়েছিলেন বলে ওর ওই রূপ দেখেছ তুমি সোমনাথ। আসলে উনি একটু ওই রকমই বদমেজাজি একটু। আমি ওকে বুঝিয়ে বলবো। বিশ্বাস করো, আমরা কেউ তোমার মন্দ চাই না। আমরা আমরা তোমার মঙ্গল চাই। তোমাদের সকলের মঙ্গল চাই। নিজের হাতে ধরা চিঠিটার দিকে তাকিয়ে ইতস্তত করল সোমনাথ। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় বাবা, ওই চিঠিটা ছিঁড়ে ফেলো। তুমি আমাদের চেয়ে অনেক অনেক ছোট সোমনাথ। তবু তোমার কাছে আমি অনুরোধ করছি, আমাদের উপর রাগ করে এই স্কুল ছেড়ে চলে যেও না তুমি। আমার ছেলেদের তাতে ক্ষতি হবে বাবা। আমি তোমার পড়ানো শুনেছি, তুমি বেশ ভালোই পড়াও। মহিমবাবুর কথা শুনতে শুনতে বুকের মধ্যেকার জমাট বাঁধা পাথরটা ক্রমশ গলে যেতে লাগলো সোমনাথের। তার চোখে জল এসে গেল। মৃত্যুর এত বছর পরেও এই স্কুলের এই সব ছাত্রের জন্য এদের এত ভালোবাসা। শ্রদ্ধায় আপনা আপনি হাত দুটো জড়ো হয়ে বুকের কাছে উঠে এলো সোমনাথের। মাটিতে মাথা ঠেকিয়ে প্রাণ ভরে প্রণাম করল সে মহিমবাবুকে। একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠল তার। সোমনাথ যখন মাথা তুলল তখন লাল হয়ে উঠেছে পূব আকাশ। মহিমবাবু মিলিয়ে গিয়েছেন ঘর থেকে। বাইরে একটা কোকিল ডাকছে কুহু কুহু করে। হালকা একটা বাতাস বইছে দক্ষিণ দিক থেকে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে একটু দাঁড়ালো সোমনাথ। তারপর হাতে ধরা চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে নিশ্চিন্তে উড়িয়ে দিল সেই হাওয়ায়।